গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা বেনারসি। আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। নটু ঘোষের ছেলে মেয়ে অনেক। বড় মেয়েরই বয়স 16, তারপর 13, 12, 11 এমনি পরপর। এতদিন কলকাতাতে হয়েছে, কিছু ভয় ছিল না। এখানে বন জঙ্গলের দেশে কোথায় দায়, কোথায় ডাক্তার, কোথায় বা ওষুধ। একটা নতুন ধরনের ওষুধ চাইলেই হেড অফিসে লিখতে হয়। 3 মাস পরে উত্তর আসে তার। 3 মাস পরে তার উত্তর আসে, ওষুধ আসতে দেরি হয় আরও কিছুদিন। ততদিনে রোগী মরে ভূত হয়ে যায়। প্রথম প্রথম নাকি আরও মরত। হেড অফিসে চিঠি লিখেও কিছু ফল হয়নি। ওষুধের জন্য হাসপাতালের সামনে ভিড় হয়ে থাকতো সকাল থেকে। শুধু কলোনির লোক নয়, কোম্পানির লোকই নয়, বাইরের লোকও আসতো প্রচুর। গাঁয়ের চাষাভুষো তারা। 10 মাইল 20 মাইল দূর থেকে তারা চাল চিঁড়ে বেঁধে নিয়ে আসতো। আর রোগও কি সব একরকমের, বিশ্রী বিশ্রী রোগ। একবার গায়ে একটা ঘা হলে আর সারতে চাইতো না। জেনকিন্স সাহেব বিলিতি মানুষ, বউ আছে কি নেই তার ঠিক নেই। থাকলেও 7 সমুদ্র 13 নদীর পারে পড়ে আছে। এখানে একলা একলা আঙুল কামড়ে পড়ে থাকতে আসেনি। রাতে সাহেবের চাপরাশি গায়ে চলে যায়, একজন না একজনকে তার ধরে আনা চাই। তা জেনকিন্স সাহেব লোক ভালো। মাথা পিছু রাত পিছু 5 টাকা করে দেয়। তেমন খুশি করতে পারলে 5 টাকা কেন, 15 টাকাও দিয়ে ফেলে কাউকে কাউকে। তারপর যখন রোগ বাড়ে তখন ডাক্তারকে ডাকে, বলে, ডাক্তার একটা ওষুধ দাও, পেন হচ্ছে আবার। ওষুধে একটু কমে, কিন্তু 2 দিন বাদে আবার বাড়ে। ভূধরবাবু বলেন, ব্লেচ্ছ একেবারে, স্বাদ করে কি আর চান করে ফেলি রোজ? নটু ঘোষ জিজ্ঞেস করেন, আর মাইনের টাকা? ভূধরবাবু বলেন, এই তো যাচ্ছি মাইনে নিয়ে, এগুলো নিয়ে চৌবাচ্চার জলে ফেলে দেব। তারপর বললেন, বাড়ির খবর কি ঘোষমশাই? নটু ঘোষ বললেন, ও আর আমি ভাবছি নে, মুখুজ্জে গিন্নি আছেন, তিনিই দেখছেন। তা সত্যিই নটু ঘোষ মশাইকে ভাবতেই হলো না শেষ পর্যন্ত। নটু ঘোষের বড় বড় মেয়েরা পর্যন্ত পারল না। বড় মেয়ে শেফালি বললে, কাকিমা এবার আপনি বাড়ি যান, কাকাবাবু একলা আছেন। মুখুজ্জে গিন্নি বললে, সেসব তোমায় ভাবতে হবে না, তুমি এক কাজ করো দেখি, বলু টুলুকে চান করিয়ে দিয়ে ভাত খেয়ে নাও, আমার কাজ এগিয়ে থাক। মুখুজ্জে মশাই সে কদিন রেধে খেয়ে কাটিয়ে দিলেন, আলু ভাতে আর ভাত। বাড়ির একটা চাবি রইল মুখুজ্জে মশাইয়ের কাছে, আর একটা মুখুজ্জে গিন্নির কাছে। সেই যে সোমবার রাত 4টে উঠে মুখুজ্জে গিন্নি গেল, আর দেখা নেই। যাবার সময় শুধু বলে গিয়েছিল, ঘরদোর খুলে রেখে যেন যেও না, আমি চললুম। তারপর সোজা নটু ঘোষের বাড়িতে গিয়ে উঠেছে মুখুজ্জে গিন্নি। 7 ছেলে মেয়ের মা বটে, কিন্তু বিদেশ বিভুঁয়ে বড় ভয় পেয়েছিল নটু ঘোষের স্ত্রী। ডাক্তার আছে, কিন্তু ডাক্তারের উপর ভরসা কি, সেই ভয়েই বোধহয় অর্ধেক শুকিয়ে গিয়েছিল। নটু ঘোষের বউ বলেছিল, কি হবে ভাই, কে দেখবে? মুখুজ্জে গিন্নি বলেছিল, চাকরটাকে দিয়ে একবার ডাক্তারবাবুকে খবর দিয়েই যেন আমাকে একটা খবর দেয়, আমি জানলার ধারে শুই, যত রাত্রি হোক আমায় একবার ডাক দিলেই চলে আসবো দিদি, তুমি কিচ্ছু ভয় পেও না। কলোনির ব্যাপার, ঠিক লাগোয়া বাড়ি নয়, এখানে একটা, তারপর একটা খাদ পেরিয়ে আরেকটা। এই বাড়ির কথা ও বাড়িতে শোনা যায় না। রাত্রির বেলা সমস্ত কলোনিটা খাঁ খাঁ করে চারদিকে। সাপখোপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আরও কত কি আছে, কত কি থাকতে পারে। দুপুরবেলাটা বেশ, নদীর এপার থেকে ওপার দেখা যায়, কালো রুক্ষ মাটি ফুটি ফাটা হয়ে আছে। হুকুম সিংয়ের দোতলা কাঠের বাড়িটা ওপারে পাহাড়ের গায়ে যেন হেলান দিয়ে আছে। তারপর কেবল জঙ্গল আর জঙ্গল। উত্তর দিকে নদীর ধার ঘেঁষে একটা পাহাড়। সকাল থেকেই সেই পাহাড়ে পাথর ভাঙার কাজ শুরু হয়। গর্ত খুঁড়ে কুলিরা তার মধ্যে ডিনামাইট পুঁতে দেয়, দিয়ে দৌড়ে পালিয়ে যায় দূরে। তারপর দড়াম করে একটা বিকট শব্দ, পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কলোনি থেকে সেই দৃশ্য দেখে নটু ঘোষের ছেলেমেয়েরা।
কিন্তু রাতটাই তো ভয় করে বেশি। তখন বিলাসপুর থেকে একখানা প্যাসেঞ্জার ট্রেন ছুটে আসে। ট্রেনটা রেলের পুলটার উপর উঠলেই কেমন একটা ভয়ানক গুম গুম শব্দ হয়। নটু ঘোষের বউ তখন ভয়ে আধমরা হয়ে যায় যেন। ভোরবেলায় মুখুজ্জে গিন্নি গিয়ে হাজির হয়েছে। নটু ঘোষ সমানে পায়চারি করছিল। বললে, ভাঁড়ার ঘরের চাবিটা কোথায় দিন, আর ডাক্তার গেছে তো? নটু ঘোষ বললেন, হ্যাঁ। তারপর সেই যে মুখুজ্জে গিন্নি ঢুকলো ও বাড়িতে, বেরোলো সেই 3 দিন পরে। দিন নেই রাত নেই পথের কাছে বসে সেবা করা। আমার দাদা যতবার গেছে মুখুজ্জে গিন্নির সেবা দেখে অবাক হয়ে গেছে। এবার ছেলে হয়েছিল একটা, কিন্তু মরা ছেলে। নটু ঘোষের বউ মরে যেত বোধ হয়। ব্যথাও পেয়েছিল খুব, চাপ চাপ রক্ত বেরিয়েছিল। আর রক্তও কি একটুখানি? সেই রক্ত পরিষ্কার করা, পতিকে খাওয়ানো, ছেলে মেয়েদের দেখা। নটু ঘোষ পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। বললেন, খুব করলে যা হোক মুখুজ্জে গিন্নি। মুখুজ্জে গিন্নি বললে, কি আর করতে পারলাম দাদা, ছেলেটাকেই বাঁচাতে পারলাম না। নটু ঘোষ বললেন, তা আর কি হবে, মানুষটা যে বেঁচে উঠেছে ওই যথেষ্ট। মুখুজ্জে গিন্নি বললে, আপনি আজকে অফিসে যান। আমি অফিসে গেলে দেখবে কে? আমি তো আছি, আমি দেখব। মুখুজ্জে মশাইয়ের হয়তো খুব কষ্ট হচ্ছে একলা রেঁধে খেতে। তা হোক, আপনি ওকে বলে দেবেন আরও 2 দিন আমি যেতে পারবো না বাড়িতে, একটু চালিয়ে নেন যেন। সাহেব বউ এসে একদিন দেখে গেল। নটু ঘোষের বউ তখন সেরে উঠছে। নটু ঘোষের বউ বললে, মুখুজ্জে গিন্নির জন্যে আমি বেঁচে গেলাম ভাই এ যাত্রা, নইলে আমার তো হয়েই গিয়েছিল। রাস্তায় ওভারসিয়ার নগেন সরকারের সঙ্গে দেখা। বললে, বলিহারি আপনাকে মুখুজ্জে গিন্নি। মুখুজ্জে গিন্নি হাসলে, বললে, কেন ঠাকুরপো, আমি আবার কি করেছি? নগেন সরকার বললে, মানুষ নন আপনি, সত্যি। ওমা, ঠাকুরপো কি যে বলে, মানুষ নই তো কি, রাক্ষসী? আমাদের কারখানায় তাই কথা হচ্ছিল আপনাকে নিয়ে। মুখুজ্জে গিন্নি বললে, কারখানায় তো আপনাদের তাহলে খুব কাজকর্ম হয়? না, ঠাট্টা নয় মুখুজ্জে গিন্নি, ডাক্তারবাবুও বলছিলেন এমন সেবা হাসপাতালের নার্সরাও পারবে না। ভূধরবাবু বললেন, ওহে, ক্যারেক্টারটাই সব জানো, কাটলেটি খাক আর চপই খাক, ক্যারেক্টার যদি ভালো হয় তো কোনো কাজই মানুষের অসাধ্য নয়। ওর ক্যারেক্টারটাই যে খাঁটি। নগেন সরকার পরদিন সোজা বাড়ি এসে হাজির। বাইরে থেকেই ডাকলে, মুখুজ্জে গিন্নি, ও মুখুজ্জে গিন্নি। ভেতর থেকে মুখুজ্জে গিন্নি বললে, কে ঠাকুরপো? এসো ভাই এসো। বলতে বলতে সামনে এসে বললে, কি হলো ঠাকুরপো, কি মনে করে, কারখানা নিয়ে আজ? নগেন সরকার ভেতর এসে ঘরে বসল। বললে, ছুটি নিয়েছি আজ। তোমার হাতে আবার কি ঠাকুরপো? এই প্রসাদ এনেছিলাম, হনুমানজির মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম কি না। হনুমানজির মন্দির অনুপপুর থেকে 40 মাইল দূরে, গরুর গাড়ি করে যেতে হয়। মুখুজ্জে গিন্নি বললেন, ওমা, ঠাকুরপুর দেখছি আজকাল ভক্তি টক্তি হয়েছে খুব। না মুখুজ্জে গিন্নি, চাকরিতে কিছু মাইনে বাড়ল কি না তাই। কত বাড়ল শুনি? 50 টাকা। তা ভাবলাম প্রথমেই মুখুজ্জে গিন্নিকে প্রসাদটা দিয়ে আসি, আপনাকে দিয়ে খেলে যদি পুণ্যি হয়, পুণ্যাত্মা আপনি। মুখুজ্জে গিন্নি বললে, দাঁড়াও ভাই ঠাকুরপো, বাসি কাপড়টা ছেড়ে আসি। বলে ভেতরে গিয়ে মুখুজ্জে গিন্নি একখানা তসরের শাড়ি পরে এসে 2 হাত জোড় করে প্রসাদটা নিয়ে মাথায় ঠেকালে। তারপর ভেতরে রেখে এলো। এসে বলল, এবার একটা বিয়ে করে ফেলো ঠাকুরপো, মাইনেও তো বাড়ল এবার। নগেন সরকার বললে, তেমন মেয়ে কোথায়, একটা ভালো দেখে মেয়ে খুঁজে দিন না। ও মা, হাসালে তুমি ঠাকুরপো, বাংলাদেশে নাকি মেয়ের অভাব। নগেন সরকার বললে, তা আপনার মতো একজন মেয়ে খুঁজে দিন না, আমি এক্ষুনি বিয়ে করছি। মুখুজ্জে গিন্নি হেসে ফেললে খিলখিল করে। নগেন সরকারও হাসতে লাগল। মুখুজ্জে গিন্নি বললে, আমাকে বুঝি ঠাকুরপুর খুব মনে ধরেছে ভাই? নগেন সরকার বললে, তা আপনার মতো মেয়ে পেলে কার না মনে ধরে। কই, তোমাদের মুখুজ্জে মশাইয়ের তো মন পেলুম না এখনো।
তা কি আর না ধরেছে? মুখুজ্জে মশাই নিজের মুখে বললেও বিশ্বাস করব না আমি। আমি তো ভাই তোমাদের মুখুজ্জে মশাইকে তাই জিজ্ঞেস করেছিলুম। বললুম, এত যে এখানকার সবাই আমার প্রশংসা করে, তা তোমার মুখে তো কখনো শুনি না আমার প্রশংসা। কি বললেন? ও মানুষের কথা ছেড়ে দাও ভাই, উনি কারো সাথেও নেই পাঁচেও নেই, নিজের বাজার করা আর খাওয়া হলেই নিশ্চিন্দি। এই যে আমি এতদিন নটু ঘোষবাবুর বাড়ি পড়েছিলাম, তাতে ওর রাগবিরাগ কিচ্ছু নেই। নগেন সরকার বললে, আমরা তো তাই বলা বলি করি আপনার সম্বন্ধে। কি বলা বলি করো? স্টোর্সের বড়বাবুকে চেনেন তো, ভূধরবাবু? তিনি তাই বলছিলেন। ও, ওই যে মাথায় টিকি আছে? হ্যাঁ, উনি ভারী সাত্ত্বিক লোক। রোজ নদীতে গিয়ে ভোরবেলা স্নান করে জপ আহ্নিক সেরে তবে সংসারের কাজ করেন। আর শুধু কি ভূধরবাবু, আমাদের জেনকিন্স সাহেবও তো আপনার প্রশংসা করেন। সে তো আমার হাতে কাটলেট খেয়ে। না মুখুজ্জে গিন্নি, নটু ঘোষের বউকে আপনি এই কদিন যে সেবা করলেন, এ সাহেবের কানে গেছে। এবার সাহেব বলেছে হাসপাতালে একটা নার্স আসবে, হেড অফিসে চিঠি চলে গেছে। তা যাই বলো ঠাকুরপো, তোমাদের সাহেব লোকটা ভালো নয় বাপু। কেন, কি করলে সাহেব? ওই যে রোজ গাঁয়ের মেয়ে ধরে এনে এনে রাত্রিরে ঘরে পোড়া, এটা কি ভালো? এটা তোমরা আপত্তি করতে পারো না? ও আর কি করবে বলুন, বিদেশ থেকে এসেছে, এখানে মেম সাহেব টাইপ কিছু নেই, কি করে কাটায় বলুন? তা মেয়ে মানুষ না হলে চলে না? এই যে ভূধরবাবু রয়েছেন, তুমি রয়েছ, তোমরা কটা মেয়ে মানুষ এনে বাড়িতে পড়ো শুনি, তোমাদের দিন কাটে না? আমাদের কথা আলাদা মুখুজ্জি গিন্নি, আমরা হচ্ছে গরিব ওভারসিয়ার, কেরানি, এইসব। আমাদের যে খারাপ হবার যোগ্যতাটুকুও নেই। আচ্ছা ঠাকুরপো, এই যে তুমি পুজো দিতে গেলে সেই 40 মাইল দূরে কোথায়, তোমরা নিজেরা নিজেদের জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করতে পারো না? মন্দির? সে যে অনেক টাকা মুখুজ্জি গিন্নি। ওই তো তোমাদের মুরদ, একটা ভালো কাজ করতে বললেই তোমাদের টাকার অভাব পড়ে। সবাই 1 মাসে 5 টাকা করে দিতে পারো না? নগেন সরকার বললে, 5 টাকায় কি হবে? মাথা পিছু 5 টাকা দিলে মন্দির হবে না একটা? তখনই হিসেব করে দেখিয়ে দিলেন মুখুজ্জি গিন্নি। 5 টাকা করে দিলে এমনিতেই 300 টাকা ওঠে। তারপর কন্ট্রাক্টর হুকুম সিং আছে, ফোরম্যান প্রেমলানি সাহেব আছে, ডাক্তারবাবু আছেন, জেনকিন্স সাহেব তো আছেই। হিসেব করে দেখা গেল 3000 টাকা উঠছে। সেদিন অনুপপুরে সেই মন্দির প্রতিষ্ঠার কথাটা আজও মনে আছে। সে কি উৎসাহ! সবাই হিন্দু, ছেলে মেয়ে বউ নিয়ে বেশিরভাগ লোকের সংসার, বাড়ি ঘর, ডাক্তার, জল সবই ব্যবস্থা করেছে কোম্পানি। তাহলে ওটাও এরকম দরকারি। মন্দির হলে হিন্দু মাত্রেরই সুবিধে। ঠাকুর দেবতার মন্দির কার না দরকার? কথাটা নটু ঘোষবাবুও স্বীকার করলেন। বললেন, কথাটা মন্দ তোলেননি মুখুজ্জে গিন্নি। এই তো সেদিন আমার গিন্নি নীলের উপোস করলেন, তার শিবলিঙ্গ নেই যে শিবের মাথায় জল দেবেন। প্রেমলানি সাহেব কথাটা শুনে বললেন, ভেরি গুড আইডিয়া, আমি দেব 50 টাকা, আর কারখানা থেকে পাথর আর সিমেন্টটা ফ্রি করে দেব। হেড অফিসেও চিঠি লিখে দেওয়া হলো। জেনকিন্স সাহেব তাতে সই করে কড়া সুপারিশ করে দিলেন। নটু ঘোষের বউ বললে, ধন্যী মায়ের দুধ খেয়েছিলে তুমি ভাই, উনি তো ধন্য ধন্য করছিলেন তোমাকে। প্রেমলানি সাহেবের বউ বললে, তোমার চেষ্টাতেই হলো বহিন। মুখুজ্জে গিন্নি বললে, আগে হোক সাহেব বউ, তখন বলো। যারা ছোকরা কেরানি অনুপপুরে মেস করে থাকত, তারাও বললে, মুখুজ্জে গিন্নি বাহাদুর মেয়ে ভাই। স্টোর্সের বড়বাবু ভূধরবাবু বললেন, বুঝলে হে, আমি তোমাদের বলেছিলুম পৃথিবীতে আসল জিনিস হলো ক্যারেক্টার। ক্যারেক্টারটি খাঁটি হলে ও টাকা ফাঁকা যা বলো ওসব কিছুই না। মুখুজ্জে গিন্নির ক্যারেক্টারটা যে খাঁটি। মুখুজ্জে গিন্নির ক্যারেক্টার সম্বন্ধে প্রথম প্রথম ছোকরা কেরানিদের কিছু সন্দেহ হয়েছিল সত্যি। মুখুজ্জে মশাই যখন স্টেশনে প্রথম নামলেন বউ নিয়ে, স্টেশন মাস্টার অম্বিকা মজুমদার দেখেছিলেন। এএসএম কাঞ্জিলাল বাবুকে জিজ্ঞেস করেছিলেন, লোকটি কে হে,
কি বলছিল তোমাকে? কাঞ্জিলালবাবু বললেন, কনস্ট্রাকশনের লোক, এখানে চাকরি নিয়ে এসেছে। সঙ্গে বউ বুঝি? তা দেখে সকলেরই সন্দেহ হতো প্রথম প্রথম। ছোকরারা মুখুজ্জে মশাইয়ের পাশে মুখুজ্জে গিন্নিকে দেখে মুখ টিপে টিপে হাসত একটু। মুখুজ্জে গিন্নি যেন ঠিক মুখুজ্জে মশাইয়ের উল্টোটা। মুখুজ্জে গিন্নির চাওয়া, হাঁটা, পান খাওয়া, কথা বলা সবই কেমন যেন চটপটে, রং মেশানো। আবার মুখুজ্জে মশাই তেমনি নিরীহ গোবেচারা মানুষ, জামা কাপড় সাদাসিধে, সরল অমায়িক মানুষ। আর মুখুজ্জে গিন্নি বেশ ফিটফাট। নটু ঘোষের বউও কেমন অবাক হয়ে গিয়েছিল প্রথমে। মজুমদার গিন্নিকে বলেছিল, হ্যাঁ গা, 13 নম্বর খুলিতে কারা এসেছে দেখেছ দিদি? মজুমদার গিন্নি বলেছিল, দেখিনি, কেন? নটু ঘোষের বউ বলেছিল, একদিন যাবে দেখতে? মজুমদার গিন্নির শেষ পর্যন্ত যাওয়া হয়নি। স্টেশন থেকে অনেক দূর, সব দিন আসা যায় না। নটু ঘোষের বউ মেয়েকে নিয়ে গিয়েছিল একদিন এমনি। মুখুজ্জে গিন্নি সেই দিনই আপন করে নিয়েছিল তাকে। বলেছিল, নতুন এলুম দিদি, বিদেশ বিভুঁই, উনিও একটু ভয় কাতুরে মানুষ, আপনারা দেখবেন একটু। তা আমরাও তো নতুন ভাই, কে আর পুরনো এখানে। সেই থেকে সূত্রপাত, তারপর ভাব হয়ে গেল দুজনে। তারপরে আর ভাব থাকতে বাকি থাকলো না কারো সঙ্গে। যে ছোকরারা প্রথম প্রথম দূর থেকে নিঃশব্দে টিটকারি দিত, তারাই শেষকালে মুখুজ্জে গিন্নি বলতে অজ্ঞান। নেপাল যখন তখন আসতো, বলতো, মুখুজ্জে গিন্নি চা খাবো। মুখুজ্জে গিন্নি বলতো, হ্যাঁ রে, তুই আর আসিস না যে? নেপাল বলতো, কলকাতায় গিয়েছিলাম হেড অফিসে, বৃহস্পতিবারে এসেছি। ওমা, বৃহস্পতিবারে এসেছিস আর আজ শনিবার, এতদিনের মধ্যে একদিনও আসতে নেই? একেবারে ভুলে গেলি মুখুজ্জে গিন্নিকে? শুধু নেপাল নয়, নেপাল আছে, অরুণ আছে, বিমল আছে। হঠাৎ হয়তো একদিন অরুণ দৌড়তে দৌড়তে এসে বলল, মুখুজ্জে গিন্নি একটু তরকারি দাও তো। শুধু তরকারি? শুধু তরকারি কি করবি রে? নেপালটা রেঁধেছিল, নুন দিয়ে পুড়িয়ে ফেলেছে সব, এখন খেতে পারি না। দাও, তোমার কি তরকারি আছে, নইলে খাওয়া হবে না আজ। মুখুজ্জে গিন্নি হাসতে হাসতে বলে, কি কাণ্ড দিকিনি, আমি না থাকলে তোদের আজ খাওয়াই হতো না। অনেক খালি ডাল আর আলুর সঙ্গে মাগুর মাছের তরকারি। দেখে তো অরুণ অবাক। ও বাবা, এতখানি তরকারি দিলে কেন, আমরা তো দুজন। মুখুজ্জে গিন্নি বলেছিল, তা হোক, তোরা খা। এ কি, সবটাই যে আমাদের দিয়ে দিলে, তা তোমরা খাবে কি? মুখুজ্জে মশাই তো অফিস থেকে এসে এখন খাবে। তা হোক, তুই নিয়ে যা। এক একদিন তাস খেলা হতো। জুড়ি হতো মুখুজ্জে গিন্নি আর নেপাল একদিকে, আর ওদিকে অরুণ আর বিমল। খেলতে খেলতে ঝগড়া হতো, আবার ভাবও হতো। হাসির বন্যা ছুটে যেত ঘরময়। মুখুজ্জে গিন্নি বলতো, না, নেপালটাকে নিয়ে আর খেলব না এবার থেকে। অরুণ, তুই আমার সঙ্গে খেলবি কাল থেকে। নেপাল বলতো, বারে, আমি কি করে জানবো তোমার হাতে হরতনের টেক্কা আছে? মুখুজ্জে গিন্নি বলতো, তুই একটা হাঁদা, দেখছিস আমি নওলা দিয়ে চুপ করে রইলুম, তোর তো তক্ষুনি বোঝা উচিত ছিল। খেলার সময় হঠাৎ হয়তো মুখুজ্জে মশাই হাজির হন, বলেন, খেলছো তোমরা, খেলো খেলো। তারপর মুখুজ্জে গিন্নির দিকে চেয়ে বলেন, ওগো, 3টে টাকা দাও তো গো। মুখুজ্জে গিন্নি বলতো, আবার টাকা কি হবে? মুখুজ্জে মশাই বলতেন, সবাই খেতে চেয়েছে অফিসে। কেন খেতে চেয়েছে কেন? ওই যে এ মাসে 5 টাকা মাইনে বেড়েছে, তাই মিষ্টি খেতে চেয়েছে সবাই। বলেছি বাড়ি থেকে টাকা নিয়ে এসে খাওয়াবো। মুখুজ্জে গিন্নির তখন খেলার দিকে লোভ। রুইতনের সাহেবের সঙ্গে পাল্লা দিয়ে দান দিতে হবে, মুখ তোলবার সময় নেই। বললে, চাবি নিয়ে বাক্স খুলে নাও। এবার এই নেপালরাই এগিয়ে এলো, বললে, আমরাই তোমার মন্দিরের চাঁদা তুলে দেব, কত টাকা লাগবে বলো। চাঁদা নিয়ে প্রথমটা একটু গোলযোগ হয়েছিল। সবাই 5 টাকা করে দিতে পারবে না, বিশেষ করে যারা কম মাইনে পায়, তাও সবাই নয়। তারা বললে, মন্দির করে লাভ কি, তার চেয়ে থিয়েটার হোক না, শাহজাহান কিংবা মেবার পতন হোক 2 নাইট, ড্রেসার পেন্টার কলকাতা থেকে এনে ওই টাকাতে বেশ ভালো করে থিয়েটার করা যাক,
আর যদি কিছু বাড়তি থাকে তো ফিস্ট হোক, সবাই মিলে পেট ভরে মাংস আর পোলাও খাওয়া যাবে একদিন। নটু ঘোষ বললেন, যত সব ছেলে ছোকরাদের কাণ্ড, আমিও তো 1 পয়সা দেব না চাঁদা। প্রেমলানি সাহেব বললেন, কেন, টেম্পল হবে না কেন? কর্তারা বললে, কয়েকজন বেঁকে বসেছে, তারা বলেছে মন্দিরের বদলে থিয়েটার হবে। প্রেমলানি সাহেব বললেন, থিয়েটার? থিয়েটারও মন্দ না, তবে থিয়েটারই হোক। কিন্তু স্টোর্সের বড়বাবু ভূধরবাবু বললেন, জানি হবে না, বাঙালিদের ইউনিটি নেই কোথাও। আমি তক্ষুনি বলেছিলাম, ক্যারেক্টার না থাকলেও সব একতা টেকতা সব হাওয়ায় উড়ে যায়। দরকার নেই, দাও ভাই, আমার 5 টাকা আমায় ফেরত দিয়ে দাও। প্রায় ভেঙে যায় অবস্থা। হঠাৎ খবরটা কানে যেতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল মুখুজ্জে গিন্নি। ছুটির দিন সেটা। নগেন সরকার বাড়িতে বসে হারমোনিয়াম নিয়ে গলা সাধছিল, জানলা খোলা। বাড়ির সামনে গিয়ে ডাকলে, ঠাকুরপো। নগেন সরকার মুখুজ্জে গিন্নিকে দেখেই গান থামিয়ে দিয়েছে। বললে, মুখুজ্জে গিন্নি আপনি? কে বলছে মন্দির হবে না? নগেন সরকার মুখুজ্জে গিন্নির চেহারা দেখে ভয় পেয়ে গেল। বললে, কয়েকজন বলছে। তারা কে, নাম কি তাদের? নগেন সরকার বললে, নাম? মুখুজ্জে গিন্নি বললে, আমি বলছি হবে। কোম্পানি থেকে টাকা দিক বা না দিক, কেউ বাধা দিক বা না দিক, মন্দির হবেই। নগেন সরকার কিছু কথা বলতে পারলে না মুখুজ্জে গিন্নির সামনে গিয়ে। মুখুজ্জে গিন্নি বললে, তুমি আছো কিনা আমার সঙ্গে বলো। নগেন সরকার বললে, আমি আছি মুখুজ্জে গিন্নি। তাহলে এই নাও, বলে বাঁ হাতের 1 গাছা সোনার চুড়ি ডান হাত দিয়ে জোর করে খুলে ফেলল। বললে, কেউ না দেয়, আমার দেওয়া রইল, দরকার হলে সব চুড়িগুলো দিয়ে দেব, নাও তোমার কাছে রাখো। তারপর সেই দিনই মুখুজ্জে গিন্নি আর নগেন সরকার কলোনির সকলের বাড়ি বাড়ি গেল। সকলের কাছে গিয়ে বুঝিয়ে বললে, তাদেরও বক্তব্য শুনলে। নেপাল, অরুণ, বিমল ওরাও জুটল সঙ্গে। নেপাল বললে, কিচ্ছু ভয় নেই মুখুজ্জে গিন্নি, আমরা তোমার সব টাকা জোগাড় করে দেব। সেই দিন থেকে শোরগোল পড়ে গেল কলোনিতে। নেপালরা ট্রেনের সময় স্টেশনে গিয়ে চাঁদা চায়, কেউ দেয় কেউ দেয় না। 1 পয়সা 2 পয়সা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা পর্যন্ত দেয় কেউ কেউ। প্রথম দিনেই 20 টাকা 12 আনা উঠল, তারপর দিন 23 টাকা 2 পয়সা। মুখুজ্জে গিন্নির কথা শুনে প্রেমলানি সাহেবের বউও নিজের হাতে 1 গাছা সোনার চুড়ি খুলে দিলে। নটু ঘোষের বউ সোনার চুড়ি দিতে পারলে না, তার অনেক মেয়ে, বিয়ে দিতে হবে, তাও 20 টাকা চাঁদা দিলে। জেনকিন্স সাহেব দিলেন 500 টাকা নিজের পকেট থেকে। হেড অফিস থেকেও অনুমতি দিয়ে চিঠি এসে গেল। জমি দিতে তাদের কোনো আপত্তি নেই। দাদাকেও কিছু দিতে হলো। মুখুজ্জে গিন্নি নিজে এসে বলে গেল যে, ডাক্তারবাবু, আসছে শনিবার দিন কিন্তু আপনাকে বিকেলবেলা যেতে হবে, ওই দিন ভিত খোঁড়া হবে। আজ এতদিন পরে এই বিডন স্কোয়ারের সামনে মুখুজ্জে মশাইয়ের সামনে দাঁড়িয়ে আবার সেই সব কথাগুলো মনে পড়তে লাগল। সেই কলোনির মাঠের ধারে, হাসপাতালের ঠিক পেছনে, কি ভিড় সেদিন সেখানে, কেউ আর বাদ যায়নি সেদিন। ওদিকে বিজুরি, মনেন্দ্রগড়, চিরিমিরি থেকেও লোক এসে গেল। কন্ট্রাক্টর হুকুম সিং নিজে দাঁড়িয়ে থেকে সব তদারক করতে লাগলেন। মুখুজ্জে গিন্নি ঘুরে ঘুরে সকলকে সবিনয়ে বলতে লাগল, আপনারা এসেছেন, আমরা যা উৎসাহ পেলাম। নটু ঘোষ পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। বললেন, এই ইনি হচ্ছে আমাদের মুখুজ্জে গিন্নি, মিসেস মুখার্জি। বলতে গেলে এরই চেষ্টাতে মন্দির হল। মুখুজ্জে গিন্নির সেদিন সকাল থেকে খাওয়া দাওয়া নেই, সব চুকে বুকে গেলে মুখুজ্জে গিন্নি বাড়িতে এলেন যখন, তখন অনেক রাত। নেপালরাও এসেছিল। মুখুজ্জে গিন্নি বললে, কাল সকালবেলা আসবি তোরা, আমার কাছে টাকা কড়ি রইল, আজকের হিসাবটা লিখে নেব খাতায়। হিসেবটা ছিল খুব কড়াকড়ি। 1 পয়সার হিসেব নিয়েও মুখুজ্জে গিন্নি 1 ঘন্টা কাটিয়ে দিত। বলতো, মন্দিরের টাকা, এর প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে আমাকে, তখন গোলমাল হলে কে জবাবদিহি করবে? রোজ রাত্রে মেঝের উপর শতরঞ্জি পেতে টাকা পয়সা ছড়িয়ে হিসেব হয়। নগেন সরকার আসে, নেপাল আসে, অরুণ, বিমলও আসে। মুখুজ্জে গিন্নি বলে, কাল যে আটা কেনা হলো ঠাকুরপো, সেই হিসেবটা তুমি দিলে না তো। তোমাকে যে 5 টাকার নোট দিলাম,
তার থেকে তুমি আমায় ফেরত দিয়েছ 3 টাকা 13.5 আনা। বাকি 1 টাকা 10 পয়সার কি কি কিনলে? নগেন সরকার বললে, পুরুত মশাইকে দিয়েছে 3 পয়সা বিড়ি খেতে, সেটা লিখেছ? এইরকম কত হিসেব, কড়া ক্রান্তি পাই হিসেব, এরকম কত হিসেব, কড়া ক্রান্তি পায় পয়সাটা পর্যন্ত। হিসাব না মিললে মুখুজ্জেগিন্নির যেন মাথা ঘুরে যায়। যখন সব মিলিয়ে মুখুজ্জেগিন্নি শুতে যায়, তখন অনুপপুর কলোনিতে অন্ধকার নিশুতি। মুখুজ্জে মশাইয়ের এক ঘুম হয়ে গেছে। আবার ভোরবেলা যখন মুখুজ্জে মশাই ঘুম থেকে উঠেছে, তখন দেখেছে মুখুজ্জেগিন্নি অনেক আগেই উঠে স্নান করে রান্না চড়িয়ে দিয়েছে। বলতাম, এত সকালেই রান্না চড়িয়েছ মুখুজ্জেগিন্নি? মুখুজ্জেগিন্নি বলতো, এখন রান্না না চড়ালে কখন চড়াবো? এখনই তো মিস্ত্রিদের হিসেব নিয়ে হুকুম সিংয়ের কাছে যেতে হবে একবার। হুকুম সিং কুলি মজুরের দামটা নিজে দেবে বলেছে। পুরো দমে তখন কাজ চলছে। মন্দির শুধু নয়, মন্দিরের সামনে একটু ঢাকা বসবার জায়গা হচ্ছে। ওখানে দরকার হলে গীতা পাঠও হবে, চণ্ডী পাঠও হবে, দরকার হলে কীর্তনও হতে পারে। রেল লাইনের কনস্ট্রাকশনের কাজ 8-10 বছর চলবে এসব। তারপরে হয়তো এখানে শহর গড়ে উঠবে। অনুপপুর জংশন স্টেশন হবে। কয়লা খনির আশেপাশে যেমন কলকারখানা গড়ে ওঠে, তেমনি সব গড়ে উঠবে। কলকাতার লোক আসবে, দিল্লির লোক, মাদ্রাজের লোক, বোম্বাইয়ের লোক আসবে। তখন সবাই এই মন্দির দেখে জিজ্ঞেস করবে, এই মন্দির কারা তৈরি করেছিল? তখন নাম হবে আজকের কলোনির লোকেদের। এই কজন হিন্দু, তারা নিজেদের সামান্য আয় থেকে পয়সা বাঁচিয়ে চাঁদা দিয়েছিল মন্দিরের জন্যে। প্রেমলানি সাহেব বললেন, মন্দিরটা প্রতিষ্ঠা যখন বলতে গেলে মিসেস মুখার্জির চেষ্টাতেই হলো। ওর নামেই ট্যাবলেট লাগানো হোক। মিস্টার ঘোষ, আপনার কি মত? নটু ঘোষ বললেন, আরে মশাই, আমার স্ত্রী তো মরতেই বসেছিল। মুখুজ্জেগিন্নি না থাকলে এই বিদেশ বিভূঁয়ে তো উইডোয়ার হয়ে যেতাম। মেয়েরা মুখুজ্জেগিন্নিকে কাকি বলে ডাকে, জানেন? নগেন সরকার বললে, এই মন্দিরের কথা প্রথম মুখুজ্জেগিন্নি তুলেছিলেন আমার কাছে, সুতরাং ক্রেডিট সমস্ত তারই। শেষ পর্যন্ত মুখুজ্জেগিন্নির কানে গেল কথাটা। তিনি বললেন, ছি ছি, আমার নাম যদি থাকে তো এই মন্দিরের ব্যাপারে আমি আর নেই আজ থেকে, বলে দিলাম। নগেন সরকার বললে, কিন্তু আপনি তো সব মুখুজ্জেগিন্নি। মুখুজ্জেগিন্নি বললে, তুমি বলছো কি ঠাকুরপো? আমি কি একলা এসব করতে পারতুম তোমরা না থাকলে? নেপাল বললে, আচ্ছা মুখুজ্জেগিন্নি, তুমি তাহলে সেক্রেটারি হও এই মন্দির কমিটির। আমি কিছুই হব না, কিছু হতে চাইও না। আমি শুধু রোজ ঠাকুরের মাথায় জল দিয়ে আসব, প্রণাম করে আসব। আর আমার নাম নিয়ে কি হবে বল না? আমি মেয়ে মানুষ, তোরাই কেউ সেক্রেটারি হ, প্রেসিডেন্ট হ, যা কিছু হ। শেষে একদিন মন্দির তৈরি শেষ হলো। সবাই বললে, উদ্বোধনের দিন একটা মিটিং ডাকা হোক। কথা ছিল সামান্য করে হবে অনুষ্ঠানটা, কিন্তু হতে হতে শেষ পর্যন্ত আয়োজন হয়ে গেল অনেক। হুকুম সিং সামনে চাঁদোয়া খাটিয়ে দিলে বিনা পয়সায়। মুখুজ্জে মশাই কাঠ নিতে চলে গেলেন খাবার কিনতে। রেওয়ার ঠাকুর সাহেব প্রেসিডেন্ট হতে রাজি হয়ে গেলেন। সব জোগাড় যন্ত্র শেষ। মুখুজ্জে মশাই নিমন্ত্রণের চিঠি ছাপিয়ে আনলেন কাটনি থেকে। ভদ্রলোক মন্দিরের জন্য একবার কাটনি যান, আবার আসেন। ফিরে এসে আবার পরের ট্রেনে কাটনি যেতে হয়। নগেন সরকার বললে, আপনার খুব খাটুনি হচ্ছে মুখুজ্জে মশাই। মুখুজ্জেগিন্নি বললে, নানা ঠাকুরপো, বাজার করতে ওর কোনো কষ্ট নেই। তারপর মুখুজ্জে মশাইকে বললে, সব আনলে, কিন্তু 15টা কাচের গ্লাস চাই যে। মুখুজ্জে মশাই বললেন, 15টা কাচের গ্লাস? দেখি নিয়ে আসি তাহলে। কোত্থেকে নিয়ে আসবে? এর বাড়ি 2টো, ওর বাড়ি 5টা, এমনি করে জোগাড় করে নিয়ে আসি। মুখুজ্জেগিন্নি বললে, তাছাড়া আর কি করবে? আর দেখো, যদি কয়েকটা ট্রে কোথাও পাও তো নিয়ে এসো। হুকুম সিংকে আমার নাম করে গিয়ে বলো দেখিনি, ওর কাছে থাকতে পারে। এমনি সারাদিন খাটুনি গেল মুখুজ্জে মশাইয়ের। মুখুজ্জে গিন্নিরও কাজের কামাই নেই। ভোরবেলা রান্নাটা সেরে নিয়েই এখানে ওখানে ঘুরতে লেগেছে। আর শুধু ওরাই নয়, নগেন সরকারও খাটছে। নেপাল, অরুণ, বিমল, তারাও খাটছে কদিন ধরে। হঠাৎ নেপাল এসে বললে, মুখুজ্জে গিন্নি, ফুলের মালা আনতে হবে। মালার কথা তো ভুলেই গিয়েছিলাম একেবারে। অরুণ বললে,
কয়েকটা প্লেট আর কাচের গ্লাসও তো দরকার। সে তোদের ভাবতে হবে না, মুখুজ্জে মশাইকে দিয়ে সব জোগাড় করে রেখেছি। বিকেলবেলা সভা আরম্ভ। আমরা সবাই যাবার জন্য তৈরি হচ্ছি। দাদা সকাল সকাল হাসপাতাল থেকে এসে গেছে। মুখুজ্জে গিন্নি বলে গেছে নিজে এসে, আপনাকে যেতে হবে কিন্তু ডাক্তারবাবু। দাদা বলেছিল, আমার যে হাসপাতাল আছে। মুখুজ্জে গিন্নি বলেছিল, আপনার হাসপাতালের পাশেই তো, আজকে রোগীদের না হয় একটু সকাল সকাল দেখে নেবেন। দাদা কথা দিয়েছিল যাবে। হঠাৎ সকালবেলার ট্রেনে প্রশান্তবাবু এসে হাজির। প্রশান্ত দত্ত, দাদার বন্ধু, ইন্স্যুরেন্সের লোক। আজ দিল্লি, কাল বোম্বাই, পরশু কলকাতা করতে হয় প্রশান্তবাবুকে। মাঝে মাঝে দাদার কাছে এসে পড়ে, একদিন দুদিন থাকে, তারপর আবার চলে যায়। দাদা বললে, ভালোই হয়েছে, আজ আমাদের এখানে একটা সভা আছে। কিসের সভা? একসঙ্গে যাব, চল। আমাদের এখানকার কলোনিতে মন্দির প্রতিষ্ঠা হবে একটা আজ, যেতেই হবে, না গেলে চলবে না। একটুখানি গিয়েই চলে আসব। তা সত্যি বিরাট আয়োজন হয়েছিল। কোথা থেকে পদ্মফুল এনেছিল নেপালরা, ধূপধুনো জ্বলছে, হুকুম সিং বসে আছে সামনে, তার পাশে ইঞ্জিনিয়ার জেনকিন্স সাহেব, প্রেমলানি সাহেব। সামনে একটা উঁচু বেদি মতন করেছে বেঞ্চি সাজিয়ে। রেওয়ার ঠাকুর সাহেব গলায় মালা দিয়ে সভাপতির চেয়ারে বসে আছে। এদিকে মেয়েদের বসবার জায়গা। প্রশান্তবাবুর বোধহয় এসব ভালো লাগছিল না, বললে, দূর, এসব কি শুনব, যত সব বাজে কাজ, চল ওঠ। দাদা বললে, একটু শোন না, বিদেশে আছি, এইসব ব্যাপারে না থাকলে বদনাম হয়। প্রশান্তবাবু একটু সাহেব ঘেঁষা লোক, বললে, এইসব মন্দির টন্দিরের ব্যাপারে আমি নেই ভাই, তোর ইচ্ছে হয় তুই শোন, আমি চললাম। নগেন সরকার বক্তৃতা দিলে একটা। ওভারসিয়ার মানুষ, লিখে এনেছিল বক্তৃতাটা। বললে, আজকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠার পেছনে যে মানুষের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠা নিরলসভাবে কাজ করে এসেছে, তাকেই প্রথমে আমি ভক্তি ভরে আমার প্রণাম জানাই। তিনি না থাকলে এই সম্ভব হতো না। তার নাম শ্রীমতী মুখার্জি। তাকে আপনারা সকলেই চেনেন। তিনি আমাদের কনস্ট্রাকশনের ড্রাফটসম্যান মিস্টার মুখার্জির স্ত্রী। জেনকিন্স সাহেব বক্তৃতা দিলেন। তিনি বললেন, খ্রিশ্চানদের পক্ষে যেমন চার্চ, তেমনি হিন্দুদের পক্ষে টেম্পল তাদের ধর্মের অঙ্গ। মিসেস মুখার্জি যখন এই টেম্পলের প্রস্তাব নিয়ে আমার কাছে যান, আমি তো সর্বান্তকরণে সমর্থন করি। আমাদের হেড অফিস থেকেও যাতে কিছু টাকা পাওয়া যায় তার ব্যবস্থাও করে দিই। মুখুজ্জে গিন্নি লিস্ট দেখে বললে, ঠাকুরপো, এবারে তোমায় গান গাইতে হবে। নগেন সরকার বললে, আমি গান গাইব? কি বলছেন আপনি? তা হোক, তোমার পরে শেফালি গাইবে, তারপর দীপালি। ডান হাতে একটা কাগজ নিয়ে কার পর কি হবে তারই ব্যবস্থা করছিল মুখুজ্জে গিন্নি। নেপাল বলে, চায়ের জল চড়িয়ে দিতে হলে? এখন না, একটু পরে। প্রত্যেক ডিশে 2 করে সিঙ্গাড়া আর 2 করে রসগোল্লা দিবি। আর প্রেসিডেন্টের জন্যে রাজভোগ আছে 2। অরুণ বললে, প্রেসিডেন্টকে কি তাহলে আলাদা খেতে দেব? নগেন সরকার তাড়াতাড়ি কাছে মুখ এনে বললে, মুখুজ্জে গিন্নি, ঠাকুর সাহেব 1 গ্লাস ঠান্ডা জল চাইছে, সোডা আছে, সোডা দেব? অরুণ এসে বললে, এবার কে গান গাইবে মুখুজ্জে গিন্নি? দীপালির গান হয়ে গেছে। ভূধরবাবু বললেন আপনাকে একটা গান গাইতে, শ্যামা সঙ্গীত। মুখুজ্জে গিন্নি বললে, না না, আমার গান গাইবার সময় নেই, শেফালি আরেকটা গান গাক। আমি শেফালিকে বলে দিচ্ছি, শেফালিকে ডাকতো। মুখুজ্জে গিন্নি সেদিন একটা গরদের লাল পাড় শাড়ি পরেছে, চুলগুলো এলো খোপা করে বেঁধেছে। কপালের উপরে 2 ভুরুর মাঝখানে একটা সিঁদুরের টিপও দিয়েছে মোটা করে। চমৎকার দেখাচ্ছিল মুখুজ্জে গিন্নিকে। একা আড়াল থেকে সব নজরে রাখছে। কোথাও কোনো গোলমাল হলে, অব্যবস্থা হলে তার কাছে খবর আসে। একজনকে দিয়েছে আলোর ভার, একজনকে খাবারের, আর একজনকে অতিথি আপ্যায়নের ভার দিয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো দিকে ত্রুটি নেই। বেশ নিঃশব্দে সভার কাজ এগিয়ে চলেছে। ভূধরবাবু ভেতরে এলেন। আজ তিনি তসরের কাপড়, তসরের চাদর পরেছেন। মাথার টিকিটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে স্পষ্ট করে তুলেছেন। ভেতরে ঢুকে তিনি বললেন, আমার মা কই? মা জননী কই গো?
একজন তাড়াতাড়ি মুখুজ্জেগিন্নির কাছে এসে বললে, মুখুজ্জেগিন্নি, বড়বাবু আপনাকে একবার ডাকছেন। মুখুজ্জেগিন্নি তাড়াতাড়ি সামনে এগিয়ে এলো। ভূধরবাবু তখনও ডাকছেন, মা, ও মা, মা জননী কই আমার? মুখুজ্জেগিন্নি ভূধরবাবুর পায়ে ধুলো নিলে নিচু হয়ে বললে, আপনি আমাকে অপরাধী করবেন না বড়বাবু। ভূধরবাবু বললেন, না মা, তুমি কি সামান্য মানুষ? তুমি মহাশক্তি। যে যাই বলুক মা, আমার চোখ কানকে তো কেউ ফাঁকি দিতে পারবে না। মুখুজ্জেগিন্নি লজ্জায় নুয়ে পড়ল, বললে, ছি ছি, আমি যে কত অপরাধ করেছি, আর লজ্জা দেবেন না আপনি আমাকে। ভূধরবাবু তবু বলতে লাগলেন, না না, আমি তোমার সন্তান, অবোধ সন্তান মা। সন্তানের একটা অনুরোধ রাখবে না তুমি মা হয়ে? মুখুজ্জেগিন্নি বললে, সে কি কথা বাবা, বলুন আমি কি করতে পারি? ভূধরবাবু বললেন, একটা গান তোমার শুনব মা আজকে, আর আপত্তি করতে পারবে না মা, বলো গাইবে? মুখুজ্জেগিন্নি বললে, কিন্তু আমার যে অনেক কাজ এদিকে বাবা, আমি গানের দিকে গেলে এদিকটা কে সামলাবে? ভূধরবাবু বললেন, যিনি সামলাবার তিনিই সামলাবেন মা, তুমি আমি তো নিমিত্ত মাত্র। আর তাছাড়া ঠাকুর দেবতার স্থানে যেসব গান এতক্ষণ গাইল ওরা, সে কি গান? একটা গানেও ভগবানের নাম নেই। মুখুজ্জেগিন্নি বললে, কিন্তু সেই সব গান কি সকলের ভালো লাগবে? ভগবানের নাম ভালো লাগবে না? তুমি আমার মা হয়ে কি বলছো মা? কোন গানটা গাইব আপনি বলুন? কেন মা, তোমার সেই গানটা গাও না, শ্যামা মা কি আমার কালো। আচ্ছা বাবা, আপনি বসুন, গিয়ে আমি গাইছি। ভূধরবাবু চলে গেলেন। মুখুজ্জেগিন্নি বললে, তোমরা একটু এদিকটা দেখো, উনি ধরেছেন, গাইতেই হবে। সবাই লাফিয়ে উঠল, বললে, মুখুজ্জেগিন্নি, আপনি গাইবেন সত্যি? না গিয়ে কি করি বলো, উনি পিতৃতুল্য লোক, ওর কথা এড়াতে পারি? মনে আছে সেদিন সারা সভায় সে কি আলোড়ন। প্রথম যখন ওভারসিয়ার নগেন সরকার ঘোষণা করলে মুখুজ্জেগিন্নির গানের কথা, চারদিকে হাততালি পড়ল পটাপট করে। নগেন সরকার বললে, এবারে আমাদের এই মন্দিরের যিনি প্রাণ, যিনি এর মূলে, সেই শ্রীমতী মুখার্জি আপনাদের একটি শ্যামা সঙ্গীত গেয়ে শোনাবেন। প্রশান্তবাবু বললেন, কে রে? দাদা বললে, আমাদের এখানে ড্রাফটসম্যান আছে, তারই বউ, খুব ভালো গান করে শুনেছি। এই মন্দির বুঝি তারই করা? হ্যাঁ, শুধু মন্দির নয়, সব কাজে উনি আছেন। সকলের বিপদে আপদে উনি দেখেন সকলকে। খুব মিশুক, সবাই ওকে খুব ভালোবাসে। আস্তে আস্তে পর্দা সরে গেল। মুখুজ্জেগিন্নি এসে সামনে দাঁড়িয়ে নিচু হয়ে সকলকে প্রণাম করলে। পাশে তবলা নিয়ে বসেছিল নেপাল। মুখুজ্জেগিন্নি সেদিকে নাচে চোখ বুজে গান ধরলে। সমস্ত সভা নিস্তব্ধ, যেন আলপিন পড়লেও শুনতে পাওয়া যাবে। প্রশান্তবাবু বললে, আরে, এ যে বেনারসি। ভূধরবাবু ভাবাবেগে একবার চিৎকার করে উঠলেন মা মা করে। সেই ভাবাবেগে সভার সমস্ত লোক যেন আচ্ছন্ন হয়ে গেল। যেমন সুন্দর কণ্ঠ, তেমনি সুর, আর তেমনি ভক্তি। ভূধরবাবু বললেন, আহা, এই না হলে গান, গান যাকে বলে। পাশে নটু ঘোষ বসেছিলেন। তিনি বললেন, মনে খাঁটি ভক্তি না থাকলে এমন গান বেরোয় না বড়বাবু। ভূধরবাবু বললেন, আর খাঁটি ক্যারেক্টারও চাই, আমি মা বলে ডাকে কি সাধে? প্রশান্তবাবু আবার বললে, আরে, এ বেনারসি না হয়েই যায় না। দাদা বললে, থাম, চুপ কর তুই, এখন গানটা ভালো লাগছে বেশ। আরে, বেনারসি শ্যামা সঙ্গীত গাইছে এখানে, এর কত ঠুংরি শুনেছি, ঠুংরিটা ভালো গাইতো। কোন বেনারসি? একটা বেনারসিকেই তো আমি চিনি বাবা, সব বেনারসিকে আমি চিনব কেমন করে? দাদা বললে, এ তো আমাদের ড্রাফটসম্যান মুখার্জির বউ, আমরা সবাই একে মুখুজ্জেগিন্নি বলে ডাকি। প্রশান্তবাবু বললে, তুই থাম, আমি বাজি রেখে বলতে পারি এই বেনারসি, দুর্গাচরণ মিত্তির স্ট্রিটের 13 নম্বর ঘরের মেয়ে মানুষ। বলছিস কি তুই? ভূধরবাবু বললেন, একটু চুপ করুন। সামনে থেকে কে একজন বললেন, চুপ করুন একটু, বড় গোলমাল হচ্ছে।
প্রশান্তবাবু চুপ করে গেল। গান থামতেই প্রশান্তবাবু চিৎকার করে বললে, একটা ঠুংরি শুনব। হঠাৎ দেখলাম মুখুজ্জেগিন্নি যেন কেমন আড়ষ্ট হয়ে উঠল, মুখ চোখ লাল হয়ে উঠল হঠাৎ। একেবারে সঙ্গে সঙ্গে উঠে ভেতরে যেতেই পর্দা টেনে দিলে। বাইরে একটা হৈ হৈ উঠল। ভূধরবাবু বললেন, কি গান শোনালে মা? নটু ঘোষ বললেন, মনে খাঁটি ভক্তি আছে কিনা তাই ভাব দিয়ে গিয়েছে, আর একটা শুনতে ইচ্ছে করছে। ওহে, আরেকটা গান গাইতে বলো না মুখুজ্জেগিন্নিকে। একজন ছেলে ভেতরে গেল, কিন্তু ভেতরেও তখন বেশ হইচই চলেছে। নেপাল, অরুণ, বিমল সবাই ঘিরে রয়েছে মুখুজ্জেগিন্নিকে। বলছে, আর একটা গান গাইলি না কেন মুখুজ্জেগিন্নি? মুখুজ্জেগিন্নি বললে, আমার মাথাটা খুব ঘুরছে রে, আমি আর থাকতে পারছি না। হঠাৎ কে যেন ডাকলে, বেনারসি। সবাই পেছন ফিরলে। প্রশান্তবাবুর সামনে গিয়ে হাসতে লাগলো এবার। বাহ, এখানে কবে এলে বেনারসি? কৃপালনি সাহেব আবার বায়না ধরেছিল তোমার ঘরে যাবে বলে। বাড়িওলি বললে বেনারসি থাকে না এখানে, তাই এখানে চলে এসেছো তুমি। আমাদের তো বলনি কিছু। মুখুজ্জেগিন্নি যেন কিছুই শুনতে পাচ্ছেন না, যেন সহ্য করতে পারছে না কিছু। নেপাল বললে, আপনি কে, কোত্থেকে আসছেন আপনি? প্রশান্তবাবু বললে, বেনারসির সঙ্গে কথা বলছি আমি, আমার চেনা কি না? অরুণ বললে, মুখুজ্জেগিন্নির শরীরটা খুব খারাপ, আপনি পরে কথা বলবেন। মুখুজ্জেগিন্নি বললে, এক গ্লাস জল দে তো। প্রশান্তবাবু আর কিছু কথা না বলে হাসতে হাসতে বাইরে চলে গেল। নেপাল জিজ্ঞেস করলে, ওই ভদ্রলোক কে মুখুজ্জেগিন্নি, তোমার চেনা? মুখুজ্জেগিন্নি বললে, মুখুজ্জে মশাইকে ডেকে দে তো, বাড়ির চাবি ওর কাছে, এক্ষুনি বাড়ি চলে যাব, মাথাটা ঘুরছে খুব। মুখুজ্জেগিন্নি চলে যাবে শুনলে ভয় পাবারই কথা। মুখুজ্জেগিন্নি চলে গেলে সব যে পণ্ড, তাকে ছাড়া এত কাজ কি করে হবে? এখনও ঠাকুর সাহেবের বক্তৃতা বাকি আছে, সকলকে খাওয়ানো আছে। তিনি না থাকলে কোথায় কি ত্রুটি ঘটে যাবে কে জানে। বাইরে তখন খুব গোলমাল। নেপাল বললে, এবার কার বক্তৃতা হবে মুখুজ্জেগিন্নি? মুখুজ্জেগিন্নি বললে, আমি চললাম, তোরা যা পারিস কর ভাই। মুখুজ্জে মশাই এসেছিল ভেতরে। মুখুজ্জেগিন্নি বললে, চলো। মুখুজ্জে নির্বিরোধী মানুষ, তিনিও বললেন, চলো। বাইরে ভূধরবাবু অনেকক্ষণ অপেক্ষা করে শেষকালে বললেন, ওহে, মুখুজ্জেগিন্নিকে আরেকখানা শ্যামাসঙ্গীত গাইতে বলো না। নটু ঘোষ বললেন, শুনছি তিনি নেই, চলে গেছেন নাকি? কেন, চলে গেলেন কেন? আরেকজনকে বললে, তিনি তো মুখুজ্জেগিন্নি নন, তিনি বেনারসি। বেনারসি মানে? বেনারসি মানে বেনারসি দেবী। বলছেন কি? আগে ঠিকই বলছি, প্রশান্তবাবু বললে। আরে মশাই, দুর্গাচরণ মিত্তির স্ট্রিটে গেছেন? গেলে বেনারসিকে চিনতেন, তার ঘরে একবার গেলে আর ভুলতে পারতেন না তার গান। সে যে মশাই এই কয়লার দেশে মুখুজ্জেগিন্নি হয়ে গেছে তা কি করে জানব? দাদা জিজ্ঞেস করলে, কিন্তু তুই বেনারসিকে চিনলি কি করে? প্রশান্তবাবু সিগারেট ধরালে একটা, বললে, বাবা, আমার কাছে চালাকি, এই ইন্স্যুরেন্সের দালালি করে খাই। কত মক্কেল চড়ালাম, ও গরদের শাড়ি পরুক আর সিঁথিতে সিঁদুরি দিক, আমি ঠিক ধরে ফেলেছি। দাদা জিজ্ঞেস করলেন, তুই কি ওর ঘরে গিয়েছিলি? আরে আমাকে তো নানান জায়গায় যেতে হয় মক্কেলের জন্যে। কেউ হোটেলে খেতে চায়, কাউকে পার্টি দিতে হয়, কাউকে মদ খাওয়াতে হয়, নিজেও খাওয়ার ভান করতে হয়, আবার কাউকে মেয়ে মানুষের বাড়ি নিয়ে যেতে হয়। যে যেরকম মক্কেল তাকে সেইভাবে খাতির করতে হয় কেস পাওয়ার জন্যে। ভূধরবাবু বললেন, থামুন মশাই, সতীলক্ষ্মীকে নিয়ে যাতা বলবেন না, জিভ খসে যাবে আপনার। নটু ঘোষ জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু, ইনি আপনার বন্ধু নাকি? ভূধরবাবু বললেন, তা আমাদের চেয়ে কি আপনি বেশি চেনেন মুখুজ্জেগিন্নিকে? আমি মুখ দেখে ক্যারেক্টার বলে দিতে পারি। প্রশান্তবাবু বললে, তা চলুন না, ভজিয়ে দিচ্ছি আপনার সামনেই, ও মুখুজ্জেগিন্নি না বেনারসি। চলুন চলুন, ওর মুখের দিকে চেয়ে ও কথা বলবার সাহস কি করে হয় আপনার দেখি। তা চলুন, ভজিয়ে দিচ্ছি সামনাসামনি। ভূধরবাবু প্রশান্তবাবু দুজনেই উঠলেন। নটু ঘোষবাবু বললেন, চলুন ডাক্তারবাবু, ব্যাপারটা কি দেখাই যাক। কি জানি মশাই, আমি যে ওর হাতের রান্না খেয়েছি, আমার স্ত্রীও খেয়েছে, ছেলে মেয়ে সবাই খেয়েছে,
কি হবে? ভূধরবাবু বললেন, আমিও তো খেয়েছি মশাই, ওর তৈরি সত্যনারায়ণের সিন্নি খেয়েছি তারই বাড়িতে বসে, জানেন। তাহলে বলছেন আমি লোক চিনি না? জানেন, আমি এই বয়স পর্যন্ত মুখুজ্জে গিন্নি ছাড়া আর কারো হাতের ছোঁয়া খাইনি। প্রশান্তবাবু বললে, অত কথায় কাজ কি মশাই, হাতে পাঁজি মঙ্গলবার, চলুন না। কথাটা মেয়ে মহলেও ছড়িয়ে পড়ল। নটু ঘোষের বউ বললে, ওমা, সে কি সর্বনেশে কথা মা, শুনে যে আমার হাত পা হিম হয়ে আসছে। সাহেব বউ বললে, তা কখনো হতে পারে দিদি? স্টেশন মাস্টার অম্বিকা মজুমদারের বউ বললে, ওমা, কি কেলেঙ্কারির কথা ভাই, জাত জন্ম সব গেল যে আমাদের। সবাই ভেতরে গিয়ে ঢুকল, আমিও চললাম সঙ্গে, কিন্তু মুখুজ্জে গিন্নি নেই। মুখুজ্জে গিন্নি মুখুজ্জে মশাইয়ের সঙ্গে তখন বাড়ি চলে গিয়েছে, মাথা ধরার জন্য আর থাকতে পারেনি। প্রশান্তবাবু বললে, তাহলে চলুন তার বাড়িতেই যাই। ভূধরবাবু বললেন, চলুন। নটু ঘোষবাবু বললেন, থাক থাক, এত রাত্রির আর গিয়ে কাজ নেই, কাল সকালবেলায় এর বিহিত করলে হবে খন, আপনিও তো আছেন আর আমরাও তো আছি। প্রেমলানী সাহেব বললেন, সেই ভালো। সেই রাত্রের মতো সেখানেই সে গোলমাল থামল। যা কর্তব্য পরের দিন স্থির করলেই হবে। যে যার বাড়ি চলে গেলেন। সভার বেশিক্ষণ জমল না, ভাঙা আসর ভেঙে গেল মাঝপথে। কিন্তু সকালবেলা আবার যখন সবাই হাজির হলেন, তখন ভূধরবাবুই আগে এসে হাজির আমাদের বাড়ি। বললেন, কাল সারা রাত আমার ঘুম হয়নি মশাই, যাকে মা বলে ডেকেছি তার এমন কাণ্ড যে ভাবতেই পারা যায় না। নটু ঘোষবাবু এসে গেলেন শেষকালে। বললেন, সারা রাত আমার স্ত্রী কেঁদেছে মশাই, জানেন, কতদিন ছোঁয়ামেশা করেছে ওর সঙ্গে, শেফালি তো ওকে কাকিমা বলতে অজ্ঞান। কলোনির দক্ষিণ দিকে উঁচু খাদের উপর ১৩ নম্বর কুঠি, বাইরে ফুলের বাগান, ফুল ফুটে আছে গাছে গাছে। মুখুজ্জে গিন্নির কত সাধের বাগান, কিন্তু কাছে যেতেই দেখা গেল সদর দরজায় তালা ঝুলছে, কেউ কোথাও নেই। মুখুজ্জে গিন্নির বাড়ির ঝিটা আসছিল এইদিকে। নেপাল জিজ্ঞেস করলে, এই লক্ষ্মী, তোর মা কোথায়? নগেন সরকার বললে, হ্যাঁ রে, মুখুজ্জে গিন্নি কোথায় গেছে রে? লক্ষ্মী বলল, মা কাল রাত্রিরের ট্রেনে চলে গেছে। চলে গেছে কোথায়? সবাই একসঙ্গে জিজ্ঞেস করলে। তা জানি না বাপু। মালপত্র নিয়ে গেছে? মালপত্র কিছুই নেয়নি বাপু, খালি হাতে চলে গেছে। সেই শেষ। মুখুজ্জে মশাই আর মুখুজ্জে গিন্নির সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি কারো, আর তারা ফিরেও আসেনি কোনোদিন। কলোনিও আরও কয়েক বছর ছিল সেখানে। চিরিমিরি পর্যন্ত রেললাইন তৈরি হতে আরও ৪-৫ বছর লেগেছিল। লাইন শেষ হওয়ার পর কলোনি উঠে গেল, অফিসও উঠে গেল, সকলের চাকরিও চলে গেল। তালা ভেঙে মুখুজ্জে গিন্নির জিনিসগুলো অফিসে জমা দেওয়া হয়েছিল, হারমোনিয়াম, বায়া তবলা, তাকিয়া বালিশ সমস্ত। তারপর সেই জিনিসগুলো কি হলো শেষ পর্যন্ত কেউ আর খবর রাখেনি। আজ এতদিন পরে বিডন স্কোয়ারের পাশে সেই মুখুজ্জে মশাইয়ের সঙ্গে যে আবার দেখা হবে ভাবতেই পারা যায়নি। বললাম, মুখুজ্জে গিন্নি কোথায়? মুখুজ্জে মশাইয়ের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। বললাম, শেষকালে কিনা আপনি অনুপপুরের সকলের জাত মারলেন মুখুজ্জে মশাই? মুখুজ্জে মশাইয়ের চোখ দিয়ে জল গড়াতে লাগলো টপ টপ করে। বললাম, বিয়ে করতে আর মেয়ে পেলেন না আপনি? ভদ্রলোকের ছেলে হয়ে শেষকালে কিনা? মুখুজ্জে মশাই আমার হাত ছাড়িয়ে চলে যাবার চেষ্টা করতে লাগলেন। আমি ধরে রাখলাম। বললাম, বলুন আপনি, আপনাকে বলতেই হবে, কেন আপনি বিয়ে করেছিলেন একটা বাজারের মেয়ে মানুষকে? কোত্থেকে পরিচয় হলো আপনার সঙ্গে? মুখুজ্জে মশাই আমার দিকে অসহায়ের মতো চাইলেন। বললেন, বিশ্বাস করো ভায়া, আমার সঙ্গে বেনারসির ছোটবেলা থেকে ভাব ছিল, সেই ২-৩ বছর বয়স থেকে। আমাদের এক গাঁয়ে বাড়ি কিনা, বেলডাঙাতে। মুখুজ্জে মশাই এইটুকু কথা বলতেই যেন হাঁপিয়ে পড়লেন। তারপর বললেন, তোমরা বিশ্বাস করবে না জানি ভায়া, কিন্তু ১২ বছর বয়স পর্যন্ত আমি জানতাম ওর সঙ্গেই আমার বিয়ে হবে। বেনারসি আমাকে খুবই ভালোবাসত কিনা, আর আমি ওকে ভালোবাসতাম। সত্যি কথা বলতে কি? বললাম, তারপর? তারপর কি যে হলো, ওরা ওদের এক মামার সঙ্গে গঙ্গা স্নান করতে কলকাতায় গেল একটা যোগে, তারপর আর ফিরল না।
গেল তো গেল। গরিব বিধবা মা, বাড়িটাও ছিল ভাঙা। তারপর? তা তোমার বয়স হয়েছে, তোমাকে বলতে আর লজ্জা নেই। প্রায় 20 বছর পরে বেনারসির সঙ্গে আবার হঠাৎ দেখা। বললাম, কোথায়? ওরই ঘরে, দুর্গাচরণ মিত্তির স্ট্রিটের একটা বাড়িতে ও তখন থাকে। সেখানে গান শুনতে গিয়েছিলাম। ওর খুব ভালো ঠুংরি গাইতে পারত কি না। তা আমি ওকে চিনতে পারলাম প্রথম। বললাম, বেনারসি না? মুখুজ্জেমশাই কোটের একটা হাতা দিয়ে চোখ মুছতে লাগলেন। বললেন, সেই দিনই বামুন ডেকে ও আমায় বিয়ে করে ফেললে। বললাম, তারপর? এই পার্কের মিটিং দেখতে দেখতে তাই ভাবছিলাম, আইনও পাশ হলো তো সেই, কিন্তু আর কটা বছর আগে পাশ হলে কি ক্ষতি হতো। এতক্ষণে যেন আমারও অনুপপুরের মুখুজ্জেগিন্নির কথা মনে পড়ল। বললাম, মুখুজ্জেগিন্নি এখন কোথায়? মুখুজ্জেমশাই তেমনি বলতে লাগলেন, তারপর থেকে ভায়া চাকরি নিয়ে যেখানেই গিয়েছি সব জায়গাতেই একদিন না একদিন ধরা পড়ে গিয়েছি, কোথাও গিয়ে শান্তি পাইনি। আবার বললাম, মুখুজ্জেগিন্নি কোথায় এখন? মারা গেছেন। আমি চুপ করে রইলাম শুনে। মুখুজ্জেমশাই বলতে লাগলেন, শেষ জীবনটা বড় কষ্টে কেটেছে তার। মনের মধ্যে দগ্ধে দগ্ধে পুড়েছে, আর কেবল লুকিয়ে এসেছে। শেষের কদিন তো কথাই বন্ধ হয়ে গিয়েছিল। গল্পকথাময় কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা বেনারসি। আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।